সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনেক যাত্রী আহত হয়েছেন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে ইউনিক পরিবহনের 7 জন যাত্রী নিহত হন। গুরুতর আহত 3 বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। হাসপাতালে আমরা এক বাচ্চাটা আমরা পাইছি ব্রট-ইন ডেড বলি, মানে মৃত অবস্থায় আমরা রিসিভ করেছি। আর একজন পেশেন্ট ক্যাজুয়ালিটিতে চিকিৎসাধীন অবস্থায়, তার সিরিয়াস হেড ইনজুরি ছিল, আমরা বলি জিসিএস কোর, মানে আমরা মানে তার ক্রিটিক্যাল কন্ডিশন বোঝার জন্য তার মানে চিকিৎসারত অবস্থাতে একজন মারা গেছে। এই হলো 16 জনের মধ্যে থাকলো 14 জন, বাকি 14 জনের চিকিৎসা চলতেছে। এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি, আর একজনের আইয়ের ইমার্জেন্সি অপারেশন চলতেছে। তাহলে 14 থেকে 2 গেলে থাকলো 12, বাকি 12 জন আলহামদুলিল্লাহ। বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় বাস চাপায় 6 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 18 জন। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি। আজ ভোর 5:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আজ ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। একই সময়ে সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। এছাড়া কমপক্ষে 18 জন আহত হন। এ দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পুলিশ আরও জানায়, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন মারা গেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের পয়েন্ট সেকশনে দেয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 9:30টার দিকে এ ঘটনা ঘটে। যাত্রা বিরতির লক্ষ্যে স্টেশনে প্রবেশের প্রাক্কালে তুলনামূলক ট্রেনের গতি কম থাকায় এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর ব্রহ্মপুত্র এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, মহুয়া কমিউটার সহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। প্রায় 6 ঘন্টা পর বগিগুলো উদ্ধার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ABM কামরুজ্জামান জানান, ঢাকা ময়মনসিংহের কেওয়াটখালী লোকোশেড থেকে 2টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। তিনি জানান, এ ঘটনায় 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করবে। কর্মচারী করে এখানে আগে থেকে তদন্ত করা দরকার ছিল। এইখানে আপনার সবসময় পানি জমা থাকে, এই কারণে আপনার রাত থেকে ছুটে গেছে জায়গাটা। এই কারণে 3টা ডাব্বা পড়ে গেছে। পড়ে যাওয়াতেই মানুষ হতাহত শুরু। ইঞ্জিলে ড্রাইভার সাহেব থামাই দিছে, থামাই দেওয়াতে মানুষ হতাহত করে নামে গেছে। এই পর্যন্ত মানুষ কেউ মারা যায় নাই। দুর্ঘটনা হতাহত, বড় দুর্ঘটনাতে মানুষ বেঁচে গেছে। এটা তদন্ত কমিটি গঠিত হয়েছে 4 সদস্য বিশিষ্ট। তো তারা মূলত তদন্ত করে দেখবে যে আসলে কি কারণে দুর্ঘটনাটা ঘটেছে। আমরা চেষ্টা করছি যাতে অল্প সময়ে এটা যোগাযোগটা আবার রিস্টাবলিশ করা যায়। আইনমন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। সরকারও চাই উনি ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক। আইনি পথ ধরে হাঁটুক। আইনের ক্ষমতা অনেক দীর্ঘ, আইন তার নিজস্ব গতিতেই চলবে। শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আগামী শৈলকুপা শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনার সম্পর্কে একটাই কথা, কেউ অস্বীকার করতে পারি না যে উনি বাংলাদেশকে খুন করেননি। আমরা অস্বীকার করতে পারি না যে উনি খুন, গুম, গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না। সেই সব সত্যের মুখোমুখি যদি তিনি হতে চান তাহলে অবশ্যই তিনি আসবেন। সেই বিচার বিভাগে এখনো অনেক সমস্যা আছে। আপনার কাছে সমস্যা একরকম, আমার কাছে সমস্যা আর একরকম। অনেকে বলবেন দুর্নীতি ছুঁয়ে গেছে,
অনেকেই বলবেন টাউন বাটপাড়িতে শুয়ে গেছে, অনেকেই বলবেন স্ট্রাকচার নাই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। আমি যদি বিচারকের পেশা বেছে নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর 10টা চাকরির মতো এই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ডিভাইন জাস্টিস দেওয়ার জন্য, বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা নিয়ে যদি যেদিন বিচারকরা ওই চেয়ারে বসবেন, সেই দিন একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায় বিচারপূর্ণ বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনাও নেই, তারা এ নিয়ে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনাও করেননি, তাদের কোনো রাজনীতি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না। তিনি আজ সকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, কিন্তু তাদের কোনো সক্ষমতা নেই। তিনি এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প 1-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। সেখানে তিনি কক্সবাজারকে একটি পরিকল্পিত পর্যটন নগরী ও পরিবেশ বান্ধব পর্যটন হাব করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে, এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশের রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণমাধ্যম কখনো স্বাধীন ছিল না, সরকারগুলো গণমাধ্যমকে তাবেদার বানিয়ে রেখেছিল। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সকালে বাগেরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আয়োজনে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তেল, গ্যাস নিয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন। গৃহস্থালিতে ব্যবহৃত যে গ্যাস, সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে, 1 গুণ থেকে এই 5 মাসের ভিতরে। আবার এই মাসেই আবার 1 ধাপ বাড়ানো হয়েছে, এবং এটা বলা হয়েছে, আপনারা খেয়াল করেছেন যে এটা আগস্ট মাসের জন্য। তার মানে সেপ্টেম্বর আবার অপেক্ষা করতেছে, আবার বাড়বে। তো মাত্র 5 মাসে যদি অতীতের গ্যাস পায় জনগণ প্রায় 36 বছর হয়ে গেছে, সেই সময়ের দামের 1.5 গুণ হয়ে যায়, আর প্রতি মাসে এইভাবে বাড়তে থাকে, এটা গিয়ে দাঁড়াবে কোথায়? এখন ব্যর্থ না সার্থক, এটা সরকারের দল বলুক, আমরা বলবো না। বলবে তো জনগণ বলছে, আমরা বলছি না, জনগণই বলতেছে। আপনি পাবলিক রিয়াকশন দেখবেন, মাঝে মধ্যে আপনারাই মিডিয়াতে উঠে আনেন, মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে এই অল্প সময়ের ভিতর। প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, পতিত সরকার জাতি গঠনের ভিত্তিকে পিছিয়ে দিয়েছে। রাজবাড়ী গোয়ালন্দে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই অবস্থা কাটাতে শিশু কিশোরদের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন তিনি। আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক বার্ষিক ক্যালেন্ডার চালুর উদ্যোগের কথাও জানান। একই অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে সরকার কাজ করছে এবং গোয়ালন্দের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। শুক্রবার সকালে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা পরিষদে এডিপির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। সেটাই আহ্বান এবং সেটাই আমাদের কর্মসূচি, সুস্থ সাবলীল সংস্কৃতি এটা গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। দীর্ঘদিন ধরে আমাদের সংস্কৃতিতে পৃষ্ঠপোষকতা না থাকার কারণে মারাত্মকভাবে এটার একটা পদক্ষেপ। আমাদের জাতি গঠনের সবচেয়ে বড় প্রয়োজনীয় উদ্যোগ হচ্ছে শিশু, কিশোর এবং যুবকদের
বুদ্ধের সংস্কৃতি, ক্রীড়া এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 25 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও গাছের চারা তুলে দেওয়া হয়। মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা যুব দলের সদস্য মুখলেসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা AHM ফখরুল হোসাইন সহ অন্যান্যরা। এ সময় শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের সরকার এই বছর 1 কোটি নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে যাচ্ছে, তার মধ্যে এই প্রাইমারি সেক্টরটা রয়েছে। আমাদের যে শূন্য পদগুলো রয়েছে সেগুলো আমরা দ্রুতই যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব। চট্টগ্রামের কাঁচা বাজারে কয়েকটি সবজির দাম সামান্য কমলেও স্বস্তি ফেরেনি সাধারণ মানুষের জীবনে। বন্যার প্রভাব, বৈরী আবহাওয়া ও সরবরাহ সংকটের কারণে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ও চালের দাম এখনও ঊর্ধ্বমুখী। বাজারে কাঁকরোল বিক্রি হচ্ছে 140 টাকা, ঝিঙা 100, টমেটো 120 থেকে 140 এবং বরবটি 80 থেকে 100 টাকা কেজি দরে। ব্রয়লার মুরগির দাম বেড়ে হয়েছে 210 টাকা, সোনালী 350 টাকা এবং ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। টানা বৃষ্টি ও উত্তাল সাগরের কারণে গভীর সমুদ্রে মাছ ধরা ব্যাহত হওয়ায় কমেছে মাছের সরবরাহ। ফলে রুই, কাতলা, তেলাপিয়া ও পাবদা সহ বিভিন্ন মাছের দামও বেড়েছে। পাশাপাশি পেঁয়াজ, আদা, রসুন ও চালের দামও বৃদ্ধি পাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে বাড়তি চাপের মুখে পড়েছেন সাধারণ ক্রেতারা। নদী বিধৌত দক্ষিণের জনপদ বরিশাল একে একে হারিয়ে যাচ্ছে এর ঐতিহ্য। বিলুপ্তির পথে মিঠা পানির ইলিশ সহ দেশীয় মাছ, আমড়া, পেয়ারা, সুপারি জন্ম হলেও স্বাদ নিতে বঞ্চিত হচ্ছে স্থানীয় অঞ্চলবাসী। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশি লাভের আশায় উৎপাদন করেও পাচ্ছেন না এর স্বাদ নিতে, তাই হতাশ বরিশালের মানুষ। পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ণ উন্নয়নে প্রতিদিনই বদলে যাচ্ছে দক্ষিণের জনপদ বরিশালের রূপরেখা। পদ্মা সেতুর সুফলে রাজধানী সহ দেশের সব বিভাগে যাতায়াতের সেতুবন্ধনে বইছে কিছুটা কুফলও। দক্ষিণের নদ নদীর মিঠা পানির ইলিশ, দেশি প্রজাতির মাছ, স্বরূপকাঠির ঐতিহ্যবাহী আমড়া, পেয়ারা, সুপারি, মরিচ, মুড়ি, গুঠিয়ার সন্দেশ সহ নানান প্রকার মিঠাই ভোর হওয়ার আগেই রাজধানী সহ চলে যায় দেশের বিভিন্ন জায়গায়। কিন্তু এই সকল জিনিস কিন্তু আমাদের একদম সরাসরি ঢাকা চলে যাচ্ছে। এই চলে যাওয়ার কারণে আমরা বরিশালের মানুষ কিন্তু খুবই অসুবিধায় আছি এখন। উৎপাদন করেও স্থানীয়রা এর স্বাদ থেকে হয় বঞ্চিত। যদিও কিছু পাওয়া যায় তাও কিনতে হয় চড়া দামে। যে এলাকায় এই ঐতিহ্যবাহী খাবারগুলি আছে তারা সেগুলো পাচ্ছে না এবং পেলেও অনেক চড়া দামে তাদের কিনতে হচ্ছে। বরিশালে চাষ করেও এসব দেশি খাবার সংগ্রহ করতে না পারায় ঐতিহ্য পড়েছে হুমকির মুখে। পাশাপাশি সরকারের সুদৃষ্টিও কামনা করেন। আটঘর কুরিয়ানে পেয়ারা, আমরা সেগুলো বরিশালে সচরাচর এখন দেখা যায় না। সব ট্রাকে ভরে সব ঢাকার উদ্দেশ্যে সেগুলো রওনা দেয়। দুঃখের বিষয় হলো আমরা বরিশাল নগরীর বাসিন্দা হয়েও আমরা বরিশালের খাবারটা খেতে পাচ্ছি না। বরিশালের ঐতিহ্য রক্ষার সময় এসেছে। প্রয়োজনে এই খাতে প্রণোদনা দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। নদীর যে মানুষগুলো রয়েছে যারা এই কাজে যুক্ত আছে তাদেরকে আমরা আরো বেশি করে যদি তাদেরকে প্রণোদনা দিতে পারি, সরকারি প্রণোদনা দিতে পারি, আশা করা যায় যে আমাদের ঐতিহ্য যেগুলো রয়ে গেছে সেই বরিশাল ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে পারবো। সংস্কৃতি, ইতিহাস আর ঐতিহ্য প্রতিটি অঞ্চলের অহংকার। তাই একে বাঁচাতে হলে শুধু সর্বসাধারণই নয়, সরকারেরও পৃষ্ঠপোষকতা এখন সময়ের দাবি। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ফেনী শহরে দিন দিন বাড়ছে যানজটের ভোগান্তি। যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল করে হকারদের দোকান, সড়কে ভ্যান গাড়ির ব্যবসা এবং অবৈধ সিএনজি স্ট্যান্ডে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। ফেনী শহরে যানজটের কারণ ও সমাধানের উদ্যোগ নিয়ে প্রতিনিধি আমিন চৌধুরী পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ফেনী শহরের প্রধান সড়কগুলোতে এখন প্রতিদিনই দেখা মিলছে দীর্ঘ যানজটের। ফুটপাত দখল করে বসেছে হকারদের অস্থায়ী দোকান, আবার সড়কের ওপর রাখা হচ্ছে গাড়ি।
এতে পথচারী ও যানবাহন চলাচলে তৈরি হচ্ছে ভোগান্তি। মৌসুমি ফল, নিত্য প্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন সামগ্রী বিক্রির জন্য ভ্যান গাড়ি নিয়ে সড়কে বসে পড়ার ঘটনাও বেড়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গড়ে উঠেছে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। যানজট দেখা দেয়। এটার নেপথ্যের কারণ হচ্ছে আসলে অপরিকল্পিত ভবন নির্মাণ এবং মার্কেট নির্মাণ। বড় বড় ভবনগুলোর কোনো পার্কিং ব্যবস্থা নাই, যেগুলো আছে সেগুলো তারা অন্যত্র ভাড়া দিয়ে ফেলে। ভ্যান গাড়িতে করে মাল বিক্রি, অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা একটি দুর্ভোগের শহরে পরিণত করছে। যানজটের আরেকটি কারণ হিসেবে দেখা গেছে বহুতল ভবনের পার্কিং ব্যবস্থার অনিয়ম। অনেক ভবনের বেজমেন্টে পার্কিংয়ের জায়গায় ব্যবহার হচ্ছে দোকান, হোটেল ও গোডাউন হিসেবে। পার্কিং সংক্রান্ত যে জায়গা আছে ওই জায়গাগুলো এরা বিভিন্ন হোটেল, মাল্টি যে সবগুলি আছে এগুলি দিয়ে বসে আছে, ফলে যানজট দিন দিন বাড়ার একটা প্রবণতা আমরা দেখতেছি। এদিকে অবৈধ দখল উচ্ছেদে কয়েক দফা অভিযান চালানো হলেও স্থায়ী সমাধান হয়নি। ফেনী পৌরসভা জানিয়েছে বিভিন্ন মার্কেটের পার্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে 7টি মার্কেটে 22টি দোকানের লাইসেন্স বাতিলও করা হয়েছে। আমাদের প্রকৌশল বিভাগের কাছে আমরা তালিকা চেয়েছি, ওনাদের থেকে তালিকা পেলে আমরা আরো যে সমস্ত স্থাপনা কিংবা ভবন রয়েছে, বেসমেন্ট যাদের খালি নাই ভাড়া দিয়েছে, সেগুলোর আমরা পর্যায়ক্রমে লাইসেন্স বাতিল করব। ফেনী শহরের ব্যস্ত সড়কগুলোতে যানজট এখন প্রতিদিনের চিত্র। নগরবাসীর দাবি, নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থা নেওয়া হলে কমতে পারে এই ভোগান্তি। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। খাল দখল করে বাড়ি নির্মাণ এবং কালভার্টের মুখে বাঁধ দেয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর কাচারিকান্দি এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন প্রায় 10,000 মানুষ। টানা বৃষ্টির ফলে সড়ক, বসতবাড়ি ও চলাচলের পথ পানিতে তলিয়ে গেছে। বিধায় মহিষমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাঁটু সমান পানি পেরিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে কোমলমতি শিক্ষার্থীরা। স্থানীয়দের দাবি, দ্রুত খাল দখলমুক্ত ও পুনর্খননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে এ দুর্ভোগ আরও বাড়বে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। কুষ্টিয়ার বীরপুরে মেধাবী 360 জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেছেন মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। শুক্রবার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদানের আয়োজন করে সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রফ চৌধুরী। প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ছাড়াও বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। আলোচনা শেষে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট 360 জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন জলাশয়ে 10,000 মৎস্যপণ্য অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমানুল্লাহপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে মৎস্যপণ্য অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস সুরার সদস্য ও নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আমানুল্লাহপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মশিউর রহমান ফাহাদ, ব্যবসায়ী ইয়াসিন, আরাফাত, রাইহান সহ অনেকেই। গাজীপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর ও জেলা শ্রমিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শুক্রবার আয়োজিত সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি কবির আহমদ সহ অন্যান্যরা। নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর ও জেলা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেত্রকোনা শহরে একটি ভাড়া বাসা থেকে 28 বছর বয়সী বিক্রয় কর্মী আকাশের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার কুরপাড় এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। গলায় বৈদ্যুতিক তার পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং তদন্ত চলছে। চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের সেচের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চোরচক্রের মূল হোতাসহ 6 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের তামার কয়েল, কপার সহ বিভিন্ন যন্ত্রাংশ এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার
ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, জীবননগর থানায় দায়ের করা মামলার তদন্তে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের চক্ষু চিকিৎসা ব্যবস্থায় অপটোমেট্রির গুরুত্ব তুলে ধরে অপটোমেট্রিস্টদের দ্রুত সরকারি নিবন্ধন ও পেশাগত স্বীকৃতির দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত অপটোমেট্রি কনফারেন্স ও সায়েন্টিফিক সেমিনারে বক্তারা বলেন, অপটোমেট্রিস্টদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত চক্ষু সেবা আরও সহজলভ্য হবে। সেমিনারে বক্তারা জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি ভিশন সেন্টারগুলোতে জরুরি ভিত্তিতে অপটোমেট্রিস্ট নিয়োগদের দাবি জানিয়ে বলেন, পেশাটির সরকারি স্বীকৃতি নিশ্চিত করা হলে দেশের চক্ষু চিকিৎসা ব্যবস্থার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ সহজে উন্নত চক্ষু সেবা পাবেন। রাজধানীর আইজিইবি ভবনে জমিয়তে সুববানে আহলে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়। কোরআন ও সুন্নাহর পতাকা তলে ঐক্যবদ্ধ জাতি গঠন আমাদের নিরন্তর প্রয়াস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক কর্মী ও দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব মুফতি মুহিব্বাল্লি আহিল বাকি আল নাদাফি। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম। কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ হিল হাদির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দেশব্যাপী দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। চট্টগ্রামে গণমাধ্যম গাড়ি চালক কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। নগরীর কাজীর দেউরি এলাকার একটি মাঠে আয়োজিত এই খেলার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজী আবু ফয়েজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান হাজী মোহাম্মদ নুরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। 50 মিনিটের এই প্রীতি ম্যাচে দুটি দল অংশ নেয়। খেলার এক দল 8-4 গোলের ব্যবধানে অপর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, পদক ও পুরস্কার বিতরণ করা হয়।